আমাদের এবারের প্রশ্ন হচ্ছে নিচের কোনটির ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি। ঠিক আছে, তো এই প্রশ্নটা কোথা থেকে আসছে, আমরা যদি বইয়ে যাই, এক্সপ্লেনেশনে যাই দেখব এই যে ইলেকট্রন আসক্তির যে টপিকটা আছে। তো এখানে যখন তোমরা পড়তে আসবা এই পুরো টপিকটা এখান থেকে পড়ে ফেলবা। ঠিক আছে, এখানে তোমরা যদি দেখো যে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি। ঠিক আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলোর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে তোমার ক্লোরিনের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি। আর এখানে হচ্ছে 16 নম্বর গ্রুপের বেলায় সালফারের সবচেয়ে বেশি। ঠিক আছে, এই যে দুইটা তোমার ক্রম আছে, এই দুইটা ক্রম ভালো করে পড়ে নিতে হবে। ঠিক আছে, এই যে ফ্লোরিনের চাইতে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি। ঠিক আছে, এই টপিকটা থেকে এটা প্রশ্নটা আসছে। এরপরে যদি যাই হচ্ছে, তাহলে এটার অ্যান্সার কি হবে, এই যে ক্লোরিন, ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের চাইতেও বেশি। সবাই এটা ভুল করে। এরপরে যদি যাই হচ্ছে, আমাদের পরের কোশ্চেনটা কি আসছে, এখানে বসছে হচ্ছে নিচের কোনটি অম্লধর্মী অক্সাইড নয়। খেয়াল করো, এটা কিন্তু আমরা একটু আগে পড়ছি, ওই টপিকটা থেকেই আসছে একটা প্রশ্ন, যে নিচের কোনটি অম্লধর্মী অক্সাইড নয়। এটা আসছে হচ্ছে তোমাদের এই যে এখানে দেখো, বলছে হচ্ছে নিম্ন জারণ সংখ্যা যাদের, তারা হচ্ছে নিরপেক্ষ হয়। এই যে কার্বন মনোক্সাইড, তারপরে হচ্ছে এই যে N2O, NO, এরা হচ্ছে কেমন, নিরপেক্ষ অক্সাইড। তাহলে এখান থেকেই প্রশ্নটা আসছে। তাহলে এটার অ্যান্সার হবে কি, N2O, এটার জারণ সংখ্যা নিম্ন। তো যখন এই টপিকটা পড়তে আসবে পুরো টপিকটাই পড়ে ফেলবা। ঠিক আছে, দুইটা পাতাই। তাহলে এখান থেকে তোমার কোনটি অম্লধর্মী, কোনটা ক্ষারধর্মী, কোনটা উভধর্মী, এই ধরনের প্রশ্নগুলো প্রায় আসে। এরপরে আমরা যদি পরেরটাতে যাই, পরেরটা জিজ্ঞাসা করছে কি, এখানে বলছে নিচের কোনটি ফেরোম্যাগনেটিক ধাতু। তো দেখো এখানে তোমাদের প্রশ্নটা আসছে কোথা থেকে, এই যে এখানে ফেরোম্যাগনেটিক, এখানে আয়রন, কোবাল্ট, নিকেল, এই তিনটাকে বলা হচ্ছে ফেরোম্যাগনেটিক। তারপরে কোনটা হচ্ছে তোমার প্যারাম্যাগনেটিক, কোনটা ফেরোম্যাগনেটিক, কোনটা ডায়াম্যাগনেটিক, এখান থেকে এই জিনিসটা পড়ে ফেলতে হবে। ঠিক আছে, এটা হাজারি স্যারের বই থেকে আসছে, এই যে এরকম। ঠিক আছে, এটা জিএসটি 2022 সালে আসছিল। এরপরে যদি আমরা যাই পরের টপিকটাতে, এখানে কি বলছে কোনটির আকার সবচেয়ে ছোট। তাহলে এই আকারের ব্যাপারে এখানে আয়নগুলো একটা ইফেক্ট ফেলে। ঠিক আছে, তো এই জিনিসটা তোমাদের কোথা থেকে আসছে, এটা যখন পড়তে আসবা, এই যে দেখো তোমাদের এখানে এই যে টপিকটা আছে, এটা হচ্ছে তোমাদের পর্যায়বৃত্ত ধর্মগুলো যে আছে তৃতীয় অধ্যায়ের, এখানে আয়নিক ব্যাসার্ধ, এই আয়নিক ব্যাসার্ধের মধ্যে তোমরা যখন পড়তে আসবা, এখানে দেখো এই যে পজিটিভ আয়নগুলোর মধ্যে সবচেয়ে বড় কে, এখানে দেখো এই যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে সোডিয়াম। আর এখানে নেগেটিভ আয়নগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে কে, তোমার দেখো যে N3-। তো এইখানকার যে সম্পর্কটা, এখানে দেখো যে অ্যানায়নগুলোর মধ্যে মানে নেগেটিভ যেগুলো, তাদের মধ্যে ক্যাটায়ন সমূহের আকারের চেয়ে এটা বড় হয়। ঠিক আছে, এই যে ক্যাটায়নগুলো আছে, এই ক্যাটায়নের চাইতে নেগেটিভ আয়নগুলোর আকার বড় হয়। তারপরে এখান থেকে একটা প্রশ্ন আসে যে কোনটা তোমার হচ্ছে আইসো ইলেকট্রনিক। এই যে এরা সবাই হচ্ছে আইসো ইলেকট্রনিক, এরা সবাই হচ্ছে আইসো ইলেকট্রনিক। ঠিক আছে, এই জায়গাটা পড়ে ফেলতে হবে যে সবার শরীরে 10টা করে ইলেকট্রন থাকে, যে 10টা 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 ইলেকট্রন থাকে। ঠিক আছে, তারপরে এর পাশে বেশ কিছু তোমাদের নোট আছে, দেখো যে ক্যাটায়নের আকার, ক্যাটায়ন যেটা মানে পজিটিভ আয়ন, ক্যাটায়নের আকার মূল পজিটিভ আয়ন যেটা মূল পরমাণুর আকারের চাইতে ছোট হয়। তার মানে ইলেকট্রন ছাড়লে সেটা ছোট হয়ে যায়। আর অ্যানায়নের আকার মূল আকারের চাইতে আরো বড় হয়, মানে ইলেকট্রন নিলে আরো বড় হয়। ঠিক আছে, এই সম্পর্কটা ভালো করে পড়ে নিবা, এখান থেকে প্রশ্নটা আসছে। তারপরে হচ্ছে এর পরেরটাতে যাই, পরের প্রশ্নটা কি বলছে যে একটি মৌল ইলেকট্রন বিন্যাস যদি এটা হয় পর্যায় সারণী তার অবস্থান কত। আচ্ছা, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তার এফ এফ আছে, এফ থাকা মানে হচ্ছে এটা এফ ব্লকের মৌল। এফ ব্লকের মৌলগুলো সাধারণত কি হয়, গ্রুপ 6, পর্যায় 6, গ্রুপ 3 এখানে অবস্থান করে। এটা যদি হচ্ছে দেখি এটা কোথা থেকে আসছে, এই যে এখানে দেখো তোমাদের বলে দেওয়া আছে যে এফ ব্লকের মৌলগুলো হচ্ছে ষষ্ঠ পর্যায়ে থাকে। আর ষষ্ঠ পর্যায়ের কোথায়, ষষ্ঠ পর্যায়ের
গ্রুপ 3 এরা অবস্থান করে। ঠিক আছে, পর্যায় সারণীটাতে গ্রুপ সি, পর্যায় 6 গ্রুপ 3 এদের অবস্থান। এখান থেকে প্রশ্নটা পরীক্ষায় আসছে। তারপরেরটাতে যদি আমরা যাই, এখানে বলছে কি কোনটা আইসো ইলেকট্রনিক। একটু আগে তোমাদেরকে দেখাইলাম যে আইসো ইলেকট্রনিক কারা, যাদের শরীরে একই পরিমাণ ইলেকট্রন থাকে। এখানে দেখো কার্বন নিজের 6টা ইলেকট্রন আরো গ্রহণ করছে 4টা, তাহলে ইকুয়াল টু হয়েছে কয়টা, 10টা। এরকম এদের সবার শরীরে 10টা করে ইলেকট্রন আছে, এই জন্য এরা হচ্ছে আইসো ইলেকট্রনিক। প্রশ্নটা কোথা থেকে আসছে? ওই সেম জায়গা থেকে। ঠিক আছে, আয়নিক ব্যাসার্ধ পর্যায়বৃত্ত ধর্মের ওইখান থেকে। এই যে এরা সবাই আইসো ইলেকট্রন। ওকে, তারপরে এখানে আরো কয়েকটা আছে, দেখো এই যে এদের সবার শরীরে কয়টা করে ইলেকট্রন, 18টা করে, তাহলে এরাও হচ্ছে কি আইসো ইলেকট্রন। এই জায়গাটা খুব ভালো করে পড়তে হবে, এখান থেকে প্রায় প্রশ্ন আসে। তারপরে যাই, আবার দিছে কি দেখো এখানে তোমার এই যে জ্যামিতিক গঠন, এই জায়গাটা থেকে দেখো তোমাদের সংকরায়ন থেকে প্রশ্ন আসতেছে, আমরা একটু আগে সলভ করছি এখান থেকে প্রশ্ন। তো এই পুরো পাতাটা তোমাদের কি করতে হবে, ভালো করে পড়ে নিতে হবে। ঠিক আছে, কোনটাতে কোন ধরনের সংকরায়ন থাকে তাদের, এখানকার সব, এই পুরো পাতাটাই তোমাদের এখানকার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা তারপরে আমরা যাই পরেরটাতে। এটা হচ্ছে হাজারি স্যারের বইয়ের তোমাদের সংকরায়ন যে পার্টটা আছে, এই দুইটা পেজ আর কি, দুইটা পেজ তোমরা পড়ে নিবা। এরপরে চলে আসা হচ্ছে কি কোন যৌগটির বন্ধন কোণ সবচেয়ে কম। আচ্ছা, বন্ধন কম, এই যে দেখো এই হাইড্রোজেন সালফারটা কিন্তু এর আগেও একটা প্রশ্নে আসছিল, এটা আবার এখানে দিয়ে দিছে। ঠিক আছে, এই যে এই পার্টটা থেকেই আসছে। এখানে যে কয়টা আছে তার মধ্যে সবচেয়ে কম কোনটা দেখো তো, এই যে H2S। ঠিক আছে, কেন কম এটা তোমরা ডিটেলসটা পড়ে নিতে পারো, এই জায়গাটা থেকে প্রশ্নটা আসছে আর কি। তো এর পরেরটাতে যাই, আবার দেখো এটাও সংকরায়ন থেকে আসছে যে NH4+ এই আয়ন মানে অণুটার বা আয়নটার গঠন কেমন হবে, এটাও তোমাদের ওই সেম পজিশন থেকে আসছে, সেম এরিয়া থেকে। আর এমনিতে এটা হচ্ছে বরিশাল বোর্ড 21 সালে আসছিল, কবির স্যারের অনুশীলনীতেও আছে, হাজারি স্যারের অনুশীলনী বললেও হয়, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এখান থেকে আসছে। তোমরা কি করবা, এখান থেকে এইচ এর মানটা বের করবা, এইচ এর মানটা বের করে তারপরে সিদ্ধান্ত দিয়ে দিতে পারবা তার গঠনটা কেমন হবে। ওকে, আচ্ছা এরপরটাতে যাই। তারপর হচ্ছে কোনটি পোলার অণু। এই পোলার অণু থেকেও এর আগে প্রশ্ন আসছিল, আমরা দেখছিলাম এই যে এই পেজটা থেকে, যে কোনটা পোলার কোনটা পোলার না। ঠিক আছে, এই যে কোনটা রৈখিক অপোলার, কোনটি প্রতিসম অপোলার, এই জায়গাটা থেকে প্রশ্ন আসছে। এই নামগুলা একটু বুঝে নিলেই হয়ে গেল। আর এইগুলো হচ্ছে তোমার পোলার, এই যে এগুলো হচ্ছে পোলার, আর এইগুলো হচ্ছে তোমার নন পোলার। এই জায়গাটা ভালো করে পড়ে নিলেই হয়ে যায়। ঠিক আছে, তারপরে দেখো এরপরে যে প্রশ্নটা জিজ্ঞাসা করছে, এটা হচ্ছে কোনটি শিখা পরীক্ষায় কোনো বর্ণ দেখায় না। এটা হচ্ছে কি হবে, ম্যাগনেসিয়াম। কেন ম্যাগনেসিয়াম, এটা কোথা থেকে আসছে, এটা ঢাকা বোর্ড 21 সালেও আসছিল, মানে বোর্ডের কোশ্চেনগুলো তোমাদের সলভ করতে হবে। এটার কি ব্যাপার, এটার মনে হয় ছবিটা আসে নাই। এটা তোমাদের কোথায় আছে বলো দেখি, ওই যে ব্লক ওয়াইজ যে অনুশীলন বৈশিষ্ট্যগুলো আর কি, ব্লক ভিত্তিক বৈশিষ্ট্যগুলো যে আছে, অর্থাৎ 3য় অধ্যায়ের এখানে তোমরা যদি এস ব্লকের যে ধর্মগুলো দেওয়া আছে বৈশিষ্ট্যগুলো, ওইখানে দেখবা যে লেখা আছে যে ম্যাগনেসিয়ামের আয়নটার আকার এত ছোট যে সেটা শিক্ষা পরীক্ষায় কোনো বর্ণ দিতে পারে না। ঠিক আছে, হাজারি স্যারের বইয়ের। তারপরে এখানে দেখো এটা কি, এটা হচ্ছে নিচের কোনটি ইলেকট্রন বিন্যাস মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি। আচ্ছা, পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি এটা কিভাবে হচ্ছে, এখানে তোমার এই পারমাণবিক ব্যাসার্ধের জন্য এটা তোমাদের হচ্ছে, এই যে এখানে যদি আসো, এই যে এখানে দেখো এস ব্লক যেটা, এটা সবচেয়ে বড়, পি ব্লকটা ছোট, ডিএফ এগুলো হচ্ছে কি আরো ছোট। এখান থেকে এই প্রশ্নটা আসছে। ঠিক আছে, এই টপিকটা পড়ে ফেললে তোমাদের এটা সলভ করতে পারবা। এখানে দেখো তোমরা যদি এদিক থেকে এদিকে যাও, এদিক থেকে এদিকে যাও, তাহলে আকার কি হবে, ছোট হবে। আর উপর থেকে নিচে আসলে কি হবে, বড় হবে। তো এই জিনিসটা ব্যবহার করে তোমরা এই কোশ্চেনটা সলভ করতে পারবা। যেমন দেখো এখানে কি বলছে, এরা কারা একটু দেখি। প্রথম কার্ডটা যেটা বলছে এটা হচ্ছে 1:2:2, তার মানে এটা হচ্ছে তোমার 1:2:1,
তাহলে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, এটা হচ্ছে লিথিয়াম। তারপরটা কি? এটা হচ্ছে বেরিলিয়াম। তারপরটা কি? তারপরটা হচ্ছে তোমার কার্বন। 1s2 2s2 মানে 6 মানে হচ্ছে কি কার্বন। এটা হচ্ছে নাইট্রোজেন। তাহলে এটাকে যদি আমরা ক্রমান্বয়ে লিখি তাহলে প্রথমে হবে লিথিয়াম, বেরিলিয়াম, তারপর বোরন, কার্বন, নাইট্রোজেন। তাহলে বাম থেকে ডানের দিকে যত যাব এটা কি হবে, চার্জ ঘনত্ব কমবে, এই জন্য আকার আরো ছোট হবে। ফলে লিথিয়ামটা এখানকার মধ্যে কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি? আচ্ছা, সেই হিসাবে এটা একটু ভুল হয়ে গেছে। এটা হচ্ছে তোমার, এটা আনসার হবে, দাঁড়াও আমি দেখাচ্ছি। এটা হবে কোনটা অ্যান্সার? আচ্ছা না, ঠিক আছে। এই যে লিথিয়াম হচ্ছে এটার পারমাণবিক ব্যাসার্ধ দেখো, এই যে 152, তারপর এদিকে যত গেছে তত কমতে আছে, তাহলে লিথিয়ামটাই হচ্ছে অ্যান্সার। ওকে, তারপরে হচ্ছে কি, এটার এখানে এই এস ব্লক পি ব্লকের এই কনসেপ্টটা পড়লেই আমাদের হয়ে যাবে আর কি। এই জায়গাটা পড়ে নেবা, এদিক দিয়ে গেলে এদিকে কমে, এদিকে গেলে এদিকে বাড়ে। আমাদের এর পরের যে প্রশ্নটা আসছে এটা কোথা থেকে? আচ্ছা, এটা খুবই মজার একটা প্রশ্ন। এই প্রশ্নটা আমি তোমাদের একটু ডিটেলসে সমাধান করে দিচ্ছি। এটা বিভিন্ন বইয়ে যে প্রশ্নটা সমাধান করা আছে এটা হচ্ছে খুবই বাজেভাবে আছে, দেখে মনে হবে যেটা ক্যালকুলেটর ছাড়া সলভ করা যায় না, বাট এই প্রশ্নটা ক্যালকুলেটর ছাড়াই সলভ করা যাবে। কিভাবে দেখো দেখি। বলছে 60 সেকেন্ড সময় নিছে, 60 সেকেন্ড সময় নিছে, 2 থেকে 1 হইছে, তার মানে হাফ হয়ে গেছে। তাহলে হাফ হইতে যে সময় লাগে ওটাকে আমরা বলি অর্ধায়ু, তার মানে অর্ধায়ু হচ্ছে 60 সেকেন্ড। তাহলে টি হাফ ইকুয়াল টু হচ্ছে 60 সেকেন্ড। কথা বুঝছো? এখন বলছে যে 0.5 থেকে তোমার কত হইতে 0.125। এখন দেখো ঘটনাটা কি, প্রথমে আমার আদিতে ছিল কত 2, 2 থেকে এখন কততে নামে আসছে 0.125 নাকি? আচ্ছা, এই ঘটনাটাকে একটু এভাবে লিখতে পারি আমরা, সমাধানটা দেওয়া আছে এখানে দেখো, এই যে এখানে দেখো যে বলছে যে, আচ্ছা এটা আমি করে দেখাই আরেকবার, মানে 2 থেকে 1 মানে হচ্ছে অর্ধেক হইছে নাকি? তাহলে 2 থেকে 1 হইতে সময় লাগছে হচ্ছে টি হাফ ইকুয়াল টু 60 সেকেন্ড। তাহলে এবার 1 থেকে 0.5 হইতে সময় লাগবে কত? দুইটা অর্ধায়ু, 2 ইন্টু টি হাফ। এবার 0.5 থেকে আবার কত হবে? 0.25 হইতে সময় লাগবে 3 ইন্টু টি হাফ। আবার 0.125 থেকে, সরি 0.25 থেকে এটার আরো অর্ধেক হইতে সময় লাগবে কত? আর একটা 0.125 হইতে সময় লাগবে 4 ইন্টু টি হাফ। তাহলে 4 ইন্টু টি হাফ আমাদের, ও সরি আমি একদম 2 থেকে হিসাব করছি, 2 থেকে হিসাব করার দরকার নাই, তো একটু ভুলে গেছে, থামো। বাট প্রসেস এটাই আর কি। ঘটনাটা কি, যে আমার আগে ছিল হচ্ছে 0.5, তাহলে এখান থেকে অর্ধেক হইতে সময় লাগবে কত? একটা টি হাফ। আর এখান থেকে আরো অর্ধেক হইতে কয়টা লাগবে? দুইটা টি হাফ। তাহলে একটা টি হাফ যদি 60 হয় তাহলে দুইটা টি হাফ সমান কত? 120। এই তো, এভাবে ঐকিক নিয়মেই এই ম্যাথটা করে ফেলা যায়। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের ওই যে তেজস্ক্রিয়তার যে অধ্যায়টা আছে ফিজিক্সের, একদম ওই রকম, ওই সূত্রটাই মেনে চলে। এরপরে যে প্রশ্নটা আসছে দেখো, এখানে কি বলছে যে এত মোলার দেওয়া আছে অ্যাসিটিক অ্যাসিড ও সমপরিমাণ সোডিয়াম অ্যাসিটেট। দেখো এটা হচ্ছে কি লবণ, আর এটা কি দুর্বল অ্যাসিড। তো দুর্বল অ্যাসিড আর লবণ যখন দেওয়া আছে তার মানে বুঝতেছি এখানে বাফার দ্রবণের ঘটনা আছে। তো বাফার দ্রবণের ক্ষেত্রে সূত্রটা কি হয়? সূত্রটা হচ্ছে পিকেএ ইকুয়াল টু, এখানে পুরো থিওরিটা আমি দিয়ে দিছি, তোমরা একটু পড়ে দেখবা।
তার আগে দেখো এটা বই থেকে তুলে দিছি, এই যে পিকে ইকুয়াল টু লগ উপরে লবণ বা হচ্ছে তোমার আয়নটা আর নিচে হচ্ছে অম্ল। তাহলে লবণের পরিমাণ 0.1 আর অম্লের পরিমাণ 0.1, তাহলে কাটাকাটি করে 1 হয়। এখন লগ 1 এর মান হচ্ছে কত? লগ 1 এর মান হলো 0। ঠিক আছে, লগ 1 এর মান 0 হলে এটা পুরোটা চলে গেল। আর এখানে মাইনাস লগ অফ 10 টু দি পাওয়ার -5 ছিল, তো লগের পরে এখানে পাওয়ারটা সামনে চলে আসে, তাহলে মাইনাস ইন্টু 10 টু, এখানে -5, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে শুধু থাকে কি 5। এটাই হচ্ছে এটার অ্যান্সার। এরপরেরটাতে যদি যাই, এখানে কি বলছে, নিচের কোনটি ক্ষারীয় বাফার? আচ্ছা, ক্ষারীয় বাফার হওয়ার জন্য শর্তটা কি, এই থিওরিটা যদি একটু পড়ে নাও তাহলেই হয়ে যাবে। ক্ষারীয় বাফার কখন হয় বলছে হচ্ছে, প্রথমে দুর্বল ক্ষারক থাকবে আর অনুবন্ধী অ্যাসিড থাকবে। তাহলে এই যে ক্ষারক দুইটা দেখতেছো, এই দুইটা হচ্ছে দুর্বল ক্ষারক, এই দুইটা যদি থাকে তাহলে ওটা কি হবে, ক্ষারীয় বাফার হবে। তাহলে আমাদের এখানে যেটা আছে দেখো, এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা দুর্বল ক্ষার, এটাও সবল ক্ষার। তারপরে এটা দুর্বল ক্ষার, কিন্তু কি হয়েছে এখানে ওই ক্ষারের অনুবন্ধী অ্যাসিড নাই, এটা অন্য একটা অ্যাসিড CH3COON থেকে আসছে, হবে না। আর প্রথমটাতে যেটা আছে ওইটাও হচ্ছে কি তোমার সবল অ্যাসিড। ঠিক আছে, দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার থাকতে হবে এবং ওই ক্ষারের লবণ থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা। তারপরে যে প্রশ্নটা আসছে এটা কোথা থেকে দেখি, কোন বিক্রিয়ায় কেপি ইকুয়াল টু কেসি? তো এটা কেমনে বের করতে হয়, আমাদের ডেল এন এর মান বের করতে হয়। ডেল এন এর মান বের করলে কি হবে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম প্রশ্ন আসছে, তোমার হচ্ছে ডেল এন এর মান মানে হচ্ছে উভয় পাশ থেকে মূল সংখ্যাগুলো বিয়োগ করে যেটাতে সমান হবে 0 হবে, ডেল এন এর মান যেটাতে 0 ওইটাতে কেপি ইকুয়াল টু কেসি হয়। এখানে সম্পর্কটা শিখে নাও, কারণ সম্পর্কটা দিয়ে পরে আবার প্রশ্ন আসবে। ঠিক আছে, আচ্ছা। তারপরে এখানে কি বলছে যে এখানে কি করলে NH3 এর উৎপাদন কমবে? আচ্ছা, NH3 এখানে উৎপাদ, তাই না, এটা তো উৎপাদ। আবার বিক্রিয়া ডেল এইচ এর মান নেগেটিভ মানে কি, এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি আরো তাপ দাও, তেলা মাথায় যদি আরো তেল দাও, এটা খারাপ। অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি আরো তাপ দেই তাহলে সেটা কি খারাপ। এটা তোমাদের বইয়ের কোথায় আছে, এই যে এখানে আমি থিওরিটা দিয়ে দিছি, এটা পড়লেই হয়ে যাবে। ঠিক আছে, ঘনমাত্রার কি প্রভাব, চাপের কি প্রভাব, তাপের কি প্রভাব, ঘনমাত্রা তোমার হচ্ছে ক্যাটালিস্টের কি প্রভাব বা হচ্ছে প্রভাবকের কি প্রভাব, এটা পড়ে নেবা তোমরা। ঠিক আছে, তারপরে এটা কি হয়েছে দেখো, এটা ওই পিএইচ এর ওই ইয়াটাই তোমার কি, একটা হচ্ছে দুর্বল অ্যাসিড আর একটা হচ্ছে ওই অ্যাসিডের লবণ। তাহলে আমাদের কি সূত্র পড়বে, এই যে এটা মাইনাস লগ অফ উপরে লবণ নিচে অম্ল। তো এখন এটা কেমনে করতে পারি দেখো, 0.4 কাটা গেলে কত হবে 1, লগ 1 এর মান 0, তাহলে এটা সামনে চলে আসবে। দেখো আগের কোশ্চেনটা এটা রিপিট। ঠিক আছে, একদম একই প্রশ্ন। তারপরে যেটা আসছে দেখো, এটাও ওই তোমাদের বিক্রিয়ার ক্রম থেকে, এই প্রশ্নটাও কিন্তু তোমাদেরকে রিপিট মানতে হবে, মানে একই জায়গা থেকে আগের প্রশ্নটা সলভ করলে এটাও পারবা। তো এখানে কি বলছে দেখো, যে 10 ও 30 ঘন্টায় যথাক্রমে কি হয়েছে, 50 হয়েছে, এখানে 30 ঘন্টায় এতটুকু হয়ে গেছে। তাহলে এটি কোন ক্রম বিক্রিয়া অনুসরণ করে, এখানে ব্যাপারটা বুঝো। 10 ঘন্টায় 50% হয়ে গেছে, তার মানে 10 ঘন্টায় 50% ক্ষয় হয়েছে, তার মানে এটার ইয়া হয়েছে কি, ভাঙে অর্ধেক হয়ে গেছে, হাফ হয়েছে। তাহলে পরের 10 ঘন্টা মানে আরো 20 ঘন্টা পর এটা কি হবে, 1/4 হয়ে যাবে। পরের আরো 10 ঘন্টা পর মানে হচ্ছে 30 ঘন্টা পর, মানে এটাকে আমরা কি বলতে পারি, অর্ধায়ু, টি হাফ, যেহেতু ভাঙে অর্ধেক হয়ে গেছে। তাহলে একটা টি হাফ পরে হাফ হয়, তাহলে দুইটা টি হাফ পরে হয়েছে 1/4, তাহলে তিনটা টি হাফ পরে কত হবে 1/8। এই 1/8 মানেই হচ্ছে কত তোমার 0.125। এখন এতটুকু অবশিষ্ট আছে, তার মানে ভাঙে গেছে কত পার্সেন্ট, ভাঙে গেছে হচ্ছে 87.5%। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার, এটাকে যদি 100 দ্বারা গুণ করি তাহলে কত থাকবে, 12.5% অবশিষ্ট আছে। তাহলে ক্ষয় হবে কত পার্সেন্ট, 87%। ঠিক আছে, তার মানে বোঝা যাচ্ছে এখানে প্রতি হাফ মানে প্রতি অর্ধায়ু পর পর ঘনমাত্রা অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে যদি প্রতি অর্ধায়ু পর পর ঘনমাত্রা অর্ধেক হয়ে যায়, সেটা প্রথম ক্রম বিক্রিয়ার বৈশিষ্ট্য। তাহলে এটা অবশ্যই কিসের, প্রথম ক্রম বিক্রিয়াকে অনুসরণ করে। এটার ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে তোমাদের, দেখো এই যেটা লিখে রাখছি আমি, সুন্দর করে দিয়ে দিছি। ঠিক আছে, যদি প্রতি 10 ঘন্টা পর পর অর্ধেক হয়ে যায় তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে প্রথম ক্রম
বিক্রিয়া। তারপরে এখানে বলছে কি যে কেপি এর মান দেওয়া আছে আর কেসির মান কত, তাহলে কেপি কেসির সম্পর্কটা থেকে আবার প্রশ্ন আসছে। এই যে কেপি কেসির সম্পর্কটা বসাও, এখন এখানে তুমি কাটাকাটিটা করো, কাটাকাটি করলেই এটা অ্যান্সার পাওয়া যাবে। দেখো মানগুলো যদি কেসিটাকে ফ্রি করি তাহলে উপরে আসতেছে কত 3.8 ইন্টু 10⁻², আর নিচে কত 8.3 ইন্টু 300, তাহলে এটা মানে 100, 100 দিয়ে 300, এটা কাটা, তাহলে 1/3। খুবই ইজি, খুব সহজ ক্যালকুলেশন দিচ্ছে। এগুলো করার জন্য তোমার ক্যালকুলেটর দরকার পড়বে না। এরপর যে প্রশ্নটা আসছে দেখো, এটাও কেপিকেসি থেকে, ঠিক আছে। কেপিকেসি থেকে এখানে কি বের করতে বলছে তোমার আংশিক চাপ। তাহলে আংশিক চাপ বের করতে হলে তোমাকে কি করতে হবে, এটা পুরো থিওরিটা একটু পড়তে হবে। যে আমি এখানে কেপি আর কেসির যে থিওরিটা এটা দিয়ে রাখছি, যে এটা হচ্ছে তোমার কেসির ফর্মুলা, এটা হচ্ছে কেপির ফর্মুলা, এটা হচ্ছে কেপি কেসির সম্পর্ক, এটা হচ্ছে ডেল। তো এগুলো ব্যবহার করে আমাদের কি করতে পারবো, উৎপাদও বের করতে পারবো, মানে তোমার এককগুলো অনেক সময় বের করতে বলে, এটা তোমাদের পুরোটাই শিখে নিতে হবে। এরপরে চলো ম্যাথটা করার দেখি। এখানে কি বলছে তোমার হচ্ছে বিক্রিয়াটা এরকম, তাহলে এটা যদি কেপি সমীকরণটা লিখি তাহলে কি হবে, উৎপাদের আংশিক চাপ ডিভাইডেড বাই বিক্রিয়কের আংশিক চাপ, নিচে উৎপাদের সামনে যে মূল সংখ্যাটা থাকে ওটা পাওয়ার হয়ে যায়। তাহলে এখন তোমার এটার মান দেওয়া আছে আর এটার মান দেওয়া আছে, ভ্যালুগুলো বসাইলাম, ঠিক আছে। তাহলে এখন কি হবে, এটাকে আমাদের ফ্রি করতে হবে, ঠিক আছে। এখন যদি ফ্রি করি তাহলে কি হবে ঘটনাটা দেখো, এই ক্যালকুলেশনটা কেমনে করা যায়। আমি একটু তোমাদের এটা একটা লাইন এখানে মিসিং আছে, তো এটা ক্যালকুলেশনটা কেমনে করবে এটা দেখো। ক্যালকুলেশন হচ্ছে, তাহলে এটা যদি এই পাশে পাঠাই দিই তাহলে কি হবে, এটা যদি এই পাশে যায় তাহলে গুণ হবে, তাহলে 0.008 ইন্টু 0.8, এটাকে এখানে স্কোয়ারটা ওপাশে যায় কি হবে, রুট হবে, তাই না। তাহলে রুট হচ্ছে এই পুরা জিনিসটার উপর। তো এখন এটাকে আমরা যদি দশমিকটা তুলে ফেলি, দশমিকটা তুললে কি হবে, দশমিকের জন্য একটা এক, তিনটা সংখ্যার জন্য তিনটা শূন্য, আর এখানে যদি দশমিকটাকে তুলে ফেলি তাহলে কি হবে, দশমিকের জন্য একটা এক, একটা সংখ্যার জন্য একটা শূন্য, আর 8 গুণ করে কত হবে 64, ঠিক আছে। তাহলে নিচে হচ্ছে 10,000 আর উপরে হচ্ছে 64, এটা একটা বর্গ সংখ্যা। রুট করলে কি হবে, উপরে আসবে হচ্ছে 8 64, আর নিচে হবে কত তোমার 100 ইন্টু 100, তার মানে নিচে হবে 100। তাহলে 100টাকে যদি উপরে পাঠাই তাহলে কত হবে 8 ইন্টু 10⁻²। এই হচ্ছে কাজ, এটা তোমাদের হাতে হাতে করার মতো ম্যাথ। তারপরে যাও, এখানে যদি দেখি কি বলছে আবার, তোমার এসিটিক অ্যাসিড এত % বিয়োজিত হলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত। আচ্ছা, যখন দুর্বল অ্যাসিড থাকে তখন এখানে কি হয়, অসওয়াল্ডের সূত্রটা পড়ে, সূত্রটা হচ্ছে কি Ka = α² C। এটা হচ্ছে তোমার যখন অ্যাসিডের ঘনমাত্রা বের করবা। আর এমনিতে যদি বিয়োজনটা শুধু ব্যবহার করো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমাদের এইটা করতে পারি, দেখো এই যে এইখানে। তো এটা হচ্ছে কি, প্রথমে ছিল এটার ঘনমাত্রা মনে করো C, তাহলে বিয়োজিত হইলো কতটুকু, আলফা পরিমাণ। তাহলে ধরি এটার প্রথমে ছিল 1, 1 থেকে বিয়োজিত হইলো আলফা, ঠিক আছে। তাহলে এটা কত হবে, এটা হবে আলফা পরিমাণ উৎপন্ন হবে, এটা হবে আলফা পরিমাণ, ঠিক আছে। এখন এখানে আমাদের আলফার মান কত দেওয়া আছে এইটা, আর ঘনমাত্রা কত দেওয়া আছে এটা, তাহলে আমাদের এটার ঘনমাত্রা হবে কি C ইন্টু আলফা, অর্থাৎ ঘনমাত্রা ইন্টু কতটুকু বিয়োজিত হচ্ছে, এই দুটো গুণ করলে আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। তো এখানে তোমাদের কি করতে হবে, মূল বই থেকে এই যে অসওয়াল্ডের যে পুরো থিওরিটা আছে এটা তোমাদের পড়ে ফেলতে হবে। এই সূত্রটা দিয়ে পিএইচ নির্ণয় করতে বলে, এই পুরো জিনিসটা তোমাদের পড়ে ফেলতে হবে, এই থিওরিটা। এটা হচ্ছে আমাদের হাজারি স্যারের বইয়ের প্রশ্ন, থিওরি আর কি। ওকে, এই যেটা পুরোটা পড়ে ফেলবা, এটা কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য, কখন প্রযোজ্য হয় না, পুরো জিনিসটাই পড়ে নিতে হবে। তারপরে দেখো এখানে আবার একটা ওই আমাদের পিএইচের যে ম্যাথটা ছিল এটা চলে আসছে, এটার পুরো থিওরিটা আমি এখানে দিয়ে দিছি, তোমরা পুরো থিওরিটা পড়বা, কোনটা অম্লীয় ক্ষারক, কোনটা বাফার দ্রবণের বৈশিষ্ট্য, তারপরে যে সূত্রটা। দেখো একই রকমের ম্যাথ অলরেডি আরও 3বার আসছে। তারপরে এখানে পিএইচ এর ঘনমাত্রা দেওয়া আছে, পিওএইচ এর ঘনমাত্রা বের করতে বলছে, সরি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দেওয়া আছে। তাহলে কি করবা,
এটা থেকে আগে পিএইচ বের করতে হবে, তারপর 14 থেকে বিয়োগ করলে পিওএইচ পাওয়া যাবে। এটা কিভাবে হতে পারে, এটা সলভটা দেখে নাও। এটা কবি স্যারের অনুসরণীতেও আছে এরকম প্রশ্ন। এটা তোমার তেমন একটা সলভ মানে করা ইজি। এই যে কি করতে হবে, তোমার হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা বসাই দিলে এখান থেকে তুমি কি পাই যাবা, তার পিএইচটা পাই যাবা। পিএইচ থেকে বিয়োগ করলে পিএইচটা 14 থেকে বিয়োগ করলে পি অফ ওএইচ পাওয়া যায়। এটা ইজি ম্যাথ ছিল, ঠিক আছে, এমনিই পারবা। তারপরে দেখো এখানে কি বলছে, আমাদের লাস্ট অধ্যায়ের প্রশ্ন, প্রাকৃতিক খাদ্য সংরক্ষক। এটা তোমরা বইয়ে যাবা, এখান থেকে কোনটা প্রাকৃতিক কোনটা কৃত্রিম, ঠিক আছে, এই পুরো জিনিসটা পড়ে ফেলতে হবে। এখানে আমি প্রাকৃতিকগুলো দিছি, এর পরের পৃষ্ঠাতে কোনটা কৃত্রিম আছে, তারপরে এখানে ওই যে আরও বেশ কিছু প্রিজারভেটিভস আছে যেগুলো তোমার নামগুলো দেওয়া আছে, সবগুলো পড়ে ফেলতে হবে। এই জায়গাটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা প্রাকৃতিক কোনটা কৃত্রিম প্রিজারভেটিভস, ঠিক আছে। এই ছিল আমাদের তোমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারের যত প্রশ্ন ইয়াতে আসছে। তো এখানে আমি তোমাদের যে মেসেজটা দিতে চাই সেটা হলো, যে প্রশ্নটা পড়বা ওই প্রশ্নটা মূল বইয়ে যাবা, মূল বইয়ে যাই পুরো থিওরিটা পড়ে ফেলবা, কারণ ওই একই থিওরি থেকে আবার প্রশ্ন আসবে, বুঝছো? ওকে, তাহলে এরপরে আমাদের দেখা হবে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের ফুল অধ্যায়ের সলভ নিয়ে, মানে ফুল বইয়ের সলভ নিয়ে।